সাধারণ মানুষের সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই। ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার। 15 বছরে নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। সনদটা স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এই গুম প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কার করতে হবে। বছরের পর বছর থাকতে হয়েছে অন্ধকার কক্ষে, চলত অসহনীয় নির্যাতন। ভুক্তভোগীর মুখে আয়নাঘরের রোমহর্ষক বর্ণনা। আমাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, তারপর চোখ বেঁধে দিয়েছে। বাইরে থেকে আলো ঢোকার সিস্টেম তারা রাখেনি। দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে 52, পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে মানবিক বিপর্যয়। দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট। শেখ হাসিনার বিরুদ্ধে শততম মামলা, ট্রাইব্যুনালে আসামির তালিকায় 32 সিনিয়র সাংবাদিক। টিপু মুন্সি রিমান্ডে। সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, রাজনৈতিক সংলাপ নিয়ে ফলপ্রসূ আলোচনার দাবি মির্জা ফখরুলের। গণহত্যার বিচারে জাতিসংঘের সহযোগিতা কামনা জামায়াতের। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয় হয়েছে কিনা খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বিদেশে টাকা পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। এবং দেশে ফিরে সাকিব জাতীয় দলে যোগ দেবেন কিনা সিদ্ধান্ত ভারত সিরিজের পর। পরিচালনা পর্ষদের বৈঠকের পর বিসিবি সভাপতি। 27 ডিসেম্বর শুরু হবে বিপিএল। সাধারণ নাগরিকদের সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ কনভেনশনে স্বাক্ষর করেন। একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন তিনি। পরে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা হবে। বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ প্রশংসনীয়। গত 16 বছরে বাংলাদেশের মানুষের এক আতঙ্কের নাম গুম খুন। বরাবরই গুমের ঘটনা এক অমীমাংসিত রহস্যে ঘেরা। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করে শেখ হাসিনা সরকার। 5 আগস্ট পতনের পর একে একে প্রকাশ পেতে থাকে আয়নাঘরের রোমহর্ষক কাহিনী। গত 16 বছরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এবার জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সই করার সময় বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস। সভা শেষে যমুনা থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোন সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে যেন গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য জাতিসংঘের সনদে স্বাক্ষর করা হয়েছে। 700-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। বিশেষজ্ঞরা মনে করেন, মানবাধিকার লঙ্ঘনের এমন নৃশংসতার বিরুদ্ধে রাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয়। গুম বিষয়ে আন্তর্জাতিক চাপ এড়াতে এই সনদে আগে স্বাক্ষর করেনি শেখ হাসিনা সরকার। সরকার যারা পরিচালনা করেন তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। 15 বছর একটানা ক্ষমতায় থাকার পরও তারা কিন্তু এই সনদে স্বাক্ষর করেননি। কারণ এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আলোকে আসতে হতো তাকে। সব মিলিয়ে গুম ও খুনের প্রকৃত সংখ্যা এখনও অজানা, তবে নিখোঁজদের তালিকা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘর। শেখ হাসিনার সরকারের পতনের পরপরই গোপনে এই বন্দিশালা থেকে মুক্তি মিলেছে বেশ কয়েকজনের। তাদেরই একজন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সাবেক নেতা মাইকেল চাকমা।
দীর্ঘ 5 বছর 3 মাস মাইকেল বন্দী ছিলেন ছোট্ট এক ঘরে। সেখানে ছিল না পর্যাপ্ত আলো বাতাস। এর মধ্যেই চলত অসহনীয় নির্যাতন। মুক্তি পাওয়ার পর সেই দিনগুলোর রোমহর্ষক অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানালেন মাইকেল। নাজমুস সালেহির প্রতিবেদন। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা ছিলেন। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে গোয়েন্দা পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে। কালো কাপড়ে বেঁধে ফেলা হয় মুখ। সেদিনের বর্ণনা দেন মাইকেল। গাড়িতে তোলার পর আমাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, তারপর চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। তারপরে তারা আমার থেকে মোবাইল ফোন, আমার ব্যাগ ট্যাগ সব নিয়ে, আমার ফেসবুক আইডি আর ফেসবুক পাসওয়ার্ড তারা নিয়ে, তারপর গাড়িটা ড্রাইভ করে আমাকে প্রায় 40 থেকে 45 বা 50 মিনিটের মতো এরকম হবে ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হলো। নেওয়া হয় ছোট্ট এক অন্ধকার কুঠুরিতে। দুনিয়া থেকে বিচ্ছিন্ন সেই গুহায় ছিল না কোনো আলো বাতাস। আয়না ঘরের সেই বর্ণনা হার মানায় থ্রিলার সিনেমাকেও। চোখনা করে যে খবর যে করে দেখছে এরকম মানে সম্পূর্ণ দেয়াল, আর কোনো বাইরে থেকে আলো ঢোকার সিস্টেম তারা রাখেনি। আর যে ভেন্টিলেটর ফ্যানগুলো ওখানে লাগানো আছে তার বাইরেও একটা দেওয়া আছে, মানে ওই যদি আলো না ঢোকে, যে বাইরের সাইডের কিছু আছে সাইডের রুম, কিছু মানে ভিতরের রুমগুলোতে একেবারে কোনো আলো নাই। আপনার কোনো শব্দও শোনাবে না, কোনো ইনফরমেশনও দেবে না, কিছু দেখতেও দেবে না, শুনতেও দেবে না, জানতেও দেবে না। এক দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া ভাই। মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নাই। জায়গাটা ঢাকার ভিতরে, বাইরে কিছু শব্দ শোনা যায় পরিষ্কার করে। বিমান নামতেছে একদম সাঁচুয়ে করে, প্রতিদিন অনেকগুলো বিমান নামে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় শেষকৃত্যানুষ্ঠানও সম্পন্ন করেন মাইকেলের পরিবার। তিনি জানান, আয়না ঘর নামক বন্দিশালায় অসংখ্য মানুষকে দেখেছেন তিনি। বিভিন্ন বয়সের লোক, হয়তো কিছু কোনো মানুষের লোক বয়স একটু কম, কোনো বয়সে একটু মাঝারি, কোনো একটু বয়স্ক লোক গেছে, একদম চুলদারি পেয়ে গেছে। কয়েকশো লোক এরকম হবে আমার মনে হয়। যেন আমি ছিলাম যেমন 160 নাম্বার রুমে, 113 নাম্বার রুমে, 116 নাম্বার রুমে, এরকম আমার মানে দেখেছি আমি। তারপরে ওখানে কয়েকশো রুম আছে ওখানে। শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট মুক্তি পান মাইকেল চাকমা। এখন জড়িতদের বিচার চান তিনি। তো এই কারণে তাদের শাস্তি দিতে হবে এবং এই ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এবার বন্যা প্রসঙ্গ। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। 11 জেলায় 10 লাখের বেশি পরিবার এখনও পানিবন্দী। ক্ষতিগ্রস্ত 54,80,000 মানুষ। এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে, দেখা দিয়েছে নানা রোগবালাই। কোথাও কোথাও পানি নামতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বুড়িচঙ্গে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে প্রবেশ করে। একই সঙ্গে ফেনীর বন্যার পানিও যোগ হয়। এতে জেলার 17টি উপজেলার মধ্যে 14টি প্লাবিত হয়। সপ্তাহখানেক ধরে প্রায় 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। বানের পানিতে এখন পর্যন্ত জেলায় 15 জনের মৃত্যু হয়। কয়েকদিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার পর বৃহস্পতিবার নোয়াখালীতে ঝলমলে রোদ উঠলেও বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। জেলার 1069টি আশ্রয় কেন্দ্রে 2,20,000 মানুষ আশ্রয় নিলেও প্রত্যন্ত এলাকা পানিতে তলিয়ে পানিবন্দী হয়ে আছেন 20 লাখের বেশি মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে, দেখা দিয়েছে নানা রোগ। প্রভাবশালী প্রশাসনের সহায়তায় অবৈধভাবে খাল দখলে পানি সহজেই নামছে না বলে অভিযোগ এলাকাবাসীর। রাঙ্গামাটিতে কমতে শুরু করেছে বানের পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এবারে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও মৎস্য খাত। কৃষি বিভাগের তথ্য বলছে, জেলায় তলিয়ে গেছে 2100 হেক্টর ফসলি জমি, যার আর্থিক ক্ষতি প্রায় 44 কোটি টাকা। 100 পুকুর সহ মোট প্রায় 130 হেক্টর জমির মাছ বানের পানিতে ভেসে গেছে, সেখানে ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা কসবা এবং আখাউড়ার 73টি গ্রাম। এতে আখাউড়া উপজেলার তীব্র স্রোতে 430টি পুকুরের মাছ ভেসে যায়। পাহাড়ি ঢলে প্রাণ হারায় বিভিন্ন খামারের 65টি গরু, 95টি ছাগল, 15টি ভেড়া এবং বিভিন্ন খামারে থাকা 6000-এরও বেশি হাঁস মুরগি। এছাড়াও 19 কিলোমিটার কাঁচা রাস্তা এবং 6 কিলোমিটার আধা পাকা সড়ক সহ 11টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও কসবা উপজেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাঁস মুরগি, মাছের খামার ভেসে যাওয়া সহ 25 কিলোমিটার কাঁচা সড়ক এবং 20 কিলোমিটার আধা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়। লাবিব হাসান, সময় সংবাদ। বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি লক্ষ্মীপুরের বানভাসী মানুষের। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষগুলো এখনও বাড়ি ফিরতে পারেননি। রোগবালাইয়ে ভুগছেন অনেকেই। প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে।
এদিকে দিন যত যাচ্ছে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। লক্ষ্মীপুর থেকে আরও জানিয়েছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুরের অসংখ্য আশ্রয় কেন্দ্রের মধ্যে এই একটি আশ্রয় কেন্দ্র মান্দারি জাদোয়া এই সরকারি উচ্চ বিদ্যালয়টি। এখানে অন্তত 125টি পরিবার আছে এবং এই 125টি পরিবারের প্রায় 650 সদস্য এই কেন্দ্র এবং এর পাশে আরও 3টি উপকেন্দ্র আছে, 3টি উপকেন্দ্র মিলিয়ে আছে। এখানকার যে সকল মানুষ রয়েছেন যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন তারা খুব বাধ্য হয়ে তারা অনেক দুর্গত অবস্থায় থাকার প্রেক্ষিতে এখানে তারা এসেছেন, কিন্তু এখানে আসার পরে এখন তারা ভালো আছেন। এখানে তাদের যে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া ঠিকভাবে চলছে, সুপেয় পানি তারা পাচ্ছেন এবং তাদের অন্যান্য যে ব্যবস্থাপনা সেটিও ভালো। কিন্তু তারা বলছেন যে ওষুধপত্রের যে বিষয়টি সেটির আসলে সংকট রয়েছে। কাজেই সরকারি বেসরকারি সব সংস্থার কাছে তারা অনুরোধ জানিয়েছেন তাদের নিয়মিত যে ওষুধ প্রয়োজন সেই ওষুধগুলো যেন দেয়া হয়। তারা দেয়, আমরা খাই, নাস্তা দেয়, হাজুদের দেয়, খাই। নাস্তা দুপুরে ভাত বা খিচুড়ি, রাত্রে হয়তো বা খিচুড়ি না হয় শুকনো খাওয়ার, এইভাবেই আমরা এদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছি। অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের মাছের ঘের থেকে মাছ পালিয়ে গেছে। কাজেই পুনরায় কিভাবে ঘুরে দাঁড়াবেন তারা তা নিয়ে আশঙ্কায় আছেন। অনেকে বলছেন তারা যে কৃষি জমিতে কাজ করতেন সে কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। কাজেই কিভাবেই বা আবার কৃষি জমিতে কাজ করবেন এবং আগামীবার বা এরপরে কিভাবে তারা তাদের সংসার চালাবেন, সব মিলিয়ে বড় ধরনের সংখ্যা কাজ করছে তাদের মধ্যে। রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই, দাঁড়দানা অনেক পুরা লন্ঠন আছে, মাছের পজেট উপরে আদারের দাম বাড়তি, সব তো শেষ। 2 থেকে 2.5 লাখ টাকার মাছ ছিল, এগুলো বাসি গেছিল, মানে কোনো দিকে করতে পারি নাই, রোকাইতে পারি নাই, চলে গেছিল। সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন দেখেছে আমাদেরকে কিছু ক্ষতিপূরণ যদি দেয় তাহলে আমরা আবারও পুনরায় মাছের চাষ করতে পারি। শুধু এই আশ্রয় কেন্দ্র নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, ফেনীতে যেখানে যত আশ্রয় কেন্দ্র আছে ঘুরে ফিরে সব আশ্রয় কেন্দ্রের চিত্র প্রায় একই। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়নের জাদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। ফেনীর বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। জেলা সদরের সঙ্গে স্বাভাবিক হয়েছে বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা। অনেকের ঘরবাড়ি থেকে পানি নামলেও তা এখনও বসবাসের উপযোগী হয়নি। চূড়ান্তভাবে নিরূপণ না হলেও বন্যার ক্ষতি 1000 কোটির বেশি বলে জানিয়েছে জেলা প্রশাসন। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনীর বন্যা পরিস্থিতি এখন অনেকটা উন্নতির দিকে গিয়েছে। সকল উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ অনেকটা স্বাভাবিক হয়েছে, যদিও অনেক উপজেলার অনেকগুলো গ্রাম এখনও পানিবন্দী রয়েছে। তবে জেলা প্রশাসন বলছে ত্রাণ পৌঁছানোর মতো যথেষ্ট স্বাভাবিকতা ফিরে এসেছে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রত্যেকটি স্থানে এখন ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে। বন্যা দুর্গতরা এখন আর খাদ্যে কষ্ট করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা। 10 দিন পরে এই প্রথম সরকারিভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ আসছে। গতকাল কিছু ত্রাণ এসেছিল বিজিবির পক্ষ থেকে। এখন আমাদেরকে শুকনা খাবার দিলে লাভ হবে না, এখন আমাদেরকে দিতে হবে চাল ডাল, যেগুলা দরকারি। যে সকল বাড়িঘর থেকে পানি নেমে গিয়েছে সেখানে এখনো দুরবস্থা, বন্যায় লন্ডভন্ড করে দিয়ে গেছে তাদের বাড়িঘর। তা সংস্কার করে পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয়রা। পানটা যদি আপনি খুব তাড়াতাড়ি করে দেওয়া হয় তাহলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ ভবিষ্যতে, নইলে খুব বিপজ্জনক। একটু বৃষ্টি হলে আবার ওইখান দিয়ে পানি যাবে। অন্যদিকে এখনো কিছুটা অস্বাভাবিক অবস্থায় রয়েছে সোনাগাজী এবং দাগনমিয়াতে। সেসব এলাকার পানি এখনো পুরোপুরি নামতে পারেনি, কারণ সেসব এলাকার অনেক খাল বাঁধের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, পানি নেমে যেতে পারছেন না। যে সকল বাঁধ পানি নামার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে সে সকল বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুরো জেলার যত আবাদি জমি ছিল তা এই বন্যায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কৃষকরা মনে করছেন এখন আর ধান ফালানোর সময় নেই। ত্রাণের পাশাপাশি সারা বাংলাদেশ থেকে ধানের চারার যোগান দিলে হয়তো কৃষকরা তা লাগিয়ে কিছুটা খাদ্যক্ষেত্রে যোগান দিতে পারবে। জেলা কৃষি বিভাগ বলছে জেলার কমপক্ষে 45,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বন্যা আক্রান্ত 11 জেলায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় 54 লাখ। আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও 5,02,501 জন অবস্থান করছেন। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলেও জানান তিনি। 11টি জেলার 68টি উপজেলা প্লাবিত অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের সংখ্যা হচ্ছে 492। দুই ক্ষেত্রেই কিন্তু কমেছে। আর পানিবন্দী পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,579টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। মৃতের সংখ্যা হচ্ছে 52 জন। বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য চিত্র যেন টিএসসি। অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও জেলার সংগঠনগুলো। দেশে বন্যা হলেই ত্রাণের জন্য হাহাকার, না পাওয়ার আক্ষেপ, এমন চিত্র বহু দেখেছে বাংলাদেশ। তবে এবারের চিত্র ভিন্ন। বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে এসেছে সব শ্রেণী পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির ৮ম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করছেন সাধারণ মানুষ। উদ্দেশ্য সবাই একসঙ্গে চলমান দুর্যোগ মোকাবেলার। আপনারা এখানে শরীক হন, পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। এই ছাত্রছাত্রীদের জন্য আমি যা শুনলাম স্বর্ণাক্ষরে পৃথিবীতে লেখা থাকবে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাদের মাধ্যমে দেশকে আরো সুন্দরভাবে দেখতে চাই। সাতক্ষীরা থেকে কম দামে জিনিসপত্র আমরা ট্রাকে করে এখানে লোড করে নিয়ে আসি এবং তাদের হাতে সকালে আমরা হস্তান্তর করি। সবার জন্য কিছু কাপড় নিয়ে আসছি, প্রায় ২৪ কার্টুন কাপড়, ১৫০০ লোকের বিভিন্ন রকম শার্ট আছে। বৃহস্পতিবার ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, সংস্থা ও প্রতিষ্ঠান। বিষয়টি ছুঁয়ে গেছে বিদেশিদের হৃদয়েও। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার জন্য চায়না প্রতিষ্ঠান নিয়ে এসেছে 10টি সোলার প্যানেল। Really high and many people are homeless, so we have responsibility to help Bangladeshi people. 10 সেট সোলার প্যানেল এবং 10 সেট সোলার লাইট নিয়ে আসছে আর কি এখানে দেওয়ার জন্য। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন গণরান্নার জন্য ভারী খাবারের বাজার। গণরান্না কর্মসূচি যেটি ঘোষণা করেছি সেটি গতকাল থেকে মূলত শুরু হয়েছে। কুমিল্লায় কয়েকটা স্পটে আমরা সেটি শুরু করেছি, কয়েকটি গাড়ি আমাদের গিয়েছে। তো আমরা এখন যেটি করতে যাচ্ছি আসলে গণরান্না কর্মসূচিটি আসলে চালিয়ে নিতে যাচ্ছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল টিম গঠনের মাধ্যমে বর্ণাঢ্যদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম। তবে কেন্দ্রীয়ভাবে যে সহযোগিতা করা হচ্ছে সেই তুলনায় কিছু কিছু জেলায় স্থানীয় প্রশাসনের সহযোগিতা কিছুটা কম বলে দাবি তাদের। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। আমরা ওষুধগুলোকে যখন আমরা এখানে আনি, আমাদের ডেডিকেটেড রুম আছে, সাধারণ ত্রাণের সাথে কোনো ওষুধ যায় না। ওষুধগুলোকে সর্টিংয়ের জন্য আমাদের ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়ে কাজটা করেছেন এবং জেনেরিক নামের ভিত্তিতে আমরা ওষুধগুলোকে বিভিন্ন জায়গায় রাখি। আর যখনই আমাদের মেডিকেল টিম যায় ওইখানে ডাক্তাররাই বলে যে আমাদের কত পিস লাগবে, আমরা যা সেটা বের করে দেই। আমাদের কোনো ওষুধ কোনো ব্যক্তির হাতে বা কোনো সংগঠনের হাতে যাচ্ছে না, শুধুমাত্র আমাদের মেডিকেল টিমের কাছেই আমাদের সব ওষুধগুলো যাচ্ছে। আমাদের এখানে আগ্রহী ডাক্তারদের সংখ্যা অনেক বেশি এবং এত বেশি যে আমরা আসলে সবাইকে সুযোগ দিতে পারছি না। অনেকে আসলে কষ্ট পাচ্ছেন যে কেন আমরা আসলে তাদেরকে পাঠাচ্ছি না। তো প্রত্যেক ডাক্তারদের কাছেই আমরা অনেক বেশি কৃতজ্ঞ। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১০০তম মামলা হলো। নতুন মামলায় আসামির তালিকায় আছেন ৩২ জন সিনিয়র সাংবাদিক। ৫ আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী নাসিব হাসান রিয়ানের বাবা বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের তালিকায় আরও রয়েছেন অধ্যাপক জাফর ইকবাল, মেজবাহ কামাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি, তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিনে পুলিশের গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী নাসিব হাসান রিয়ান। ছেলে হত্যার বিচার চেয়ে আদালতে কাঁদলেন সরকারি চাকরিজীবী বাবা। রাত বুকে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে পিছন দিকে বাইর হয়ে যায়, তার মাথায় এই ঠিক কানের নিচে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে বাইর হয়ে যায় এবং আরেকটা গুলি ডাইন সাইডে বুকের ডাইন পাথর দিয়ে বেরিয়ে ভিতর দিয়ে বেরোয় না, ওটা হলো ছিঁড়ে উপরের দিক দিয়ে বাইর হয়ে যায়। অন্যায়কারী অন্যায় সহকারী উভয় অপরাধী। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটার দাবি না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। বৃহস্পতিবার রিয়ান হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 52 জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তৎকালীন মন্ত্রিসভা এবং পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজনকে। মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে তাহলে তারা কিন্তু মূল অপরাধীরা যে শাস্তি পাবে এই উস্কানিদাতারাও একই শাস্তি পাবে।
3 আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্দোলনে দমন পীড়ন চালানোর উস্কানি দেয় আসামির তালিকায় রাখা হয়েছে শ্যামল দত্ত, ফরিদা ইয়াসমিন, ইকবাল সোবহান চৌধুরী সহ 2 ডজনেরও বেশি সিনিয়র সাংবাদিককে। এছাড়া অধ্যাপক জাফর ইকবাল, মেজবা কামাল, নিঝুম মজুমদার এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও রাখা হয়েছে আসামির তালিকায়। আইনজীবী জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে বাদ যাবে আসামির তালিকা থেকে। বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা এবং হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার তদন্ত চেয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ জমা পড়েছে 8টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলার আসামি হিসেবে বিকেলে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে এই রায় দেন আদালত। একই মামলায় সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে আনা হলে তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানেরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই শ্রমিক সে তার কাজে যাচ্ছিল, এই সময় তাকে হত্যা করা হয়। তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই মামলায় ঘটনার স্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না। শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক 2 শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরিল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। এবং সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিমউদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, কাজীমউদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে এবং তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। দেশে স্থিতিশীলতা ফিরলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ও দিন ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেল 3:50 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। 1.5 ঘণ্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। জানান, অধ্যাপক ইউনূসের সঙ্গে আগামী সংসদ নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। না, আমরা কোনো তারিখ বলিনি, ওর প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন। ফলপ্রসূ আলোচনা হয়েছে, খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়েও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। এদিন সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার দাবি জানান তিনি। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে, অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে
বিচারের মুখোমুখি করতে হবে। এদিন সকালে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক দশক পর রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী নির্বাচন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন ইত্যাদি নিয়ে জানতে চাচ্ছে এগুলো বিষয়ে। আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারো সঙ্গে বিএনপি সম্পর্ক রাখতে চায় না বলেও জানান দলটির নেতারা। আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার সুষ্ঠু বিচার ও নিহতদের পরিবারকে সরকারিভাবে ভাতা দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত ইসলামীর নেতারা। দলটির দাবি, আন্দোলন চলাকালে সারা দেশে অন্তত ৮০০ জনকে হত্যা করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন হাজারো মানুষ। বাংলাদেশে আর এমন রাজনীতি চাই না যেটা কোনো মায়ের বুক খালি হবে, কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে। বুকফাটা এই আর্তনাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের স্বজনদের। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, বাবা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় তারা। প্রশ্ন, প্রিয় মানুষকে হারিয়ে হৃদয় গভীরে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা সারবে কিভাবে? ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এ সময় বক্তারা বলেন, এ আন্দোলনে শত শত মানুষ শহীদ হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার সহ সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারা। আমার পরিবারের একমাত্র ভরসার জায়গায় ছিল আমার ভাই। আমার বাবা মারা গেছে 2 বছর আগে। আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারটা একেবারে তছনছ হয়ে গেছে। আমার মাত্র 6 বছরের শিশু গত 5 তারিখ শহীদ হয়েছেন। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। জামাত নেতারা বলেন, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে। দেশ যেন আর কোনো স্বৈরাচারের কবলে না পড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কারো হাত আছে, কারো পা নাই, কারো চোখ আছে, কারো দেখা যায় কারের পাশে দিয়ে গুলি ফুটছে। হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে, আমাদের শহীদ পরিবাররা না খেয়ে থাকবে, তাদের সন্তানরা পড়ালেখা করতে পারবে না, এটি হতে দেয়া যায় না। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তারা। বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই, সবাই আমরা বাংলাদেশি। চাঁদাবাজের প্রশ্রয়দাতা, নির্দেশদাতা কোন নেতৃত্ব, কোন গোষ্ঠীকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, দেশের গণমানুষ এবং জামাত ইসলামী কখনো মেনে নেবেন না। এই দেশ চূড়ান্তভাবে দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, গণমানুষের আন্দোলন কখনোই থামবে না। সভায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার সঠিক বিচারের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের সহযোগিতা চেয়েছে জামায়াত ইসলামী। বিকেলে গুলশানে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবতাহের। আগামী মাসেই তাদের মূল টিম এসে তদন্ত শুরু করবে বলেও জানান তিনি। যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড, যা এটা নজিরবিহীন সারা দুনিয়াতে। সেই বিচারটির জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা হবে আইসিসি, সেটার কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে, সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি। বর্তমান সরকার যেন এমন কিছু না করে যাতে গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হয়, এমন মন্তব্য করে সংবিধানের জনবিরোধী ধারাগুলো সংস্কারের আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নিজেদের রাজনৈতিক দলগুলোতেও সংস্কারের প্রয়োজন বলে স্বীকার করেন তারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংস্কার সংলাপে এমন কথা বলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় করণীয় শীর্ষক সংলাপে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দলগুলোর সংস্কার প্রয়োজন স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বক্তারা মনে করিয়ে দেন তারা যেন এমন কিছু না করে যাতে অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হয়। সঙ্গে ফ্যাসিবাদ রুখতে সংবিধানে থাকা জনবিরোধী ধারাগুলো সংস্কারের তাগিদ দেন তারা। এই ফ্যাসিবাদকে রুখতে হলে আমাদেরকে এই সংবিধানের সংস্কার করতে হবে। আমাদের তো সকলকে ভ্যানগার্ড হিসেবে থাকতে হবে। সরকারকে বলবো যে আপনারা কোথায় থামবেন, দাড়ি রেখাটা ঠিক করেন। পদ্ধতিগত ত্রুটির কারণে কোনো একটা সংসদ কিংবা কোনো একটা আদালতের 4 জন কিংবা 5 জন সিম্পল মেজরিটিতে এটা চেঞ্জ করে দেবে, এরকম জিনিসটা যাতে না হয়। এদিকে দেশ চালানোর জন্য শাসক নয়, জনগণের একজন প্রতিনিধি দরকার বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক শক্তি আমাদের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার খুবই দৃঢ়, সচেতন এবং সংগঠিত পরিকল্পনা দরকার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। জাতীয় ঐক্যের কথা মাথায় রেখে এখনই সংবিধান সংস্কারের ব্যবস্থা নেওয়ারও দাবি তার। ক্ষমতার পরিবর্তন হবার পরপরই তারা বিরাট একটা সমাবেশ করলেন তাদের পার্টি অফিসের সামনে। পরে দেখলাম উনি বললেন যৌক্তিক সময় দেবো আমরা সংস্কারের জন্য। এই অন্তর্বর্তী সরকার বলেছেন তার প্রধান, উনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ব্যাপারে বলেছেন, কিন্তু রাজনীতিতে সংস্কারের কথা বলেননি। আন্দোলনের অর্জন যেন কেউ নস্যাৎ করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে পরিবর্তনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান রাষ্ট্র সংস্কার আন্দোলনের। শুধুমাত্র জুলাই আগস্টে আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলিকে তিনি কথা বলেন। দেশ থেকে সুইজারল্যান্ডে পাঠানো টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। এ সময় রেতো রিংলি জানান, এ বিষয়ে বিগত কয়েক বছর আগে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, জানিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবস্থা নেবে সুইজারল্যান্ড। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নাদিরা সিমসন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে অস্ট্রেলিয়া প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সহযোগিতায় $10 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। কী পরিমাণ দুর্নীতি হয়েছে এবং কেন হয়েছে সেটা প্রকাশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৃহস্পতিবার কমিটির প্রথম বৈঠক শেষে কথা বলেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় পাচার করা টাকা ফেরত না পেলেও পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়া মেগা প্রজেক্টে বাড়তি ব্যয় হয়েছে কিনা তা শ্বেতপত্র প্রণয়ন কমিটি খতিয়ে দেখবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। বিভিন্ন খাতে অনিয়ম, অব্যবস্থাপনা আর অর্থ পাচার সহ নানা কারণে নাজুক দেশের অর্থনীতি। এমন প্রেক্ষাপটে দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের জন্য 12 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগে প্রথম বৈঠক শেষে কাজের পরিধি ও উদ্দেশ্য স্পষ্ট করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। অর্থ পাচার নিয়েও কাজ করার কথা জানান ডক্টর দেবপ্রিয়। তবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বেশ জটিল বলেও মন্তব্য তার। তাই অর্থ পাচারের সুযোগ বন্ধে নজর দেওয়ার পাশাপাশি পাচারকারীদের শাস্তির দাবি জানালেন তিনি। এই টাকা থেকে যে ওই বাড়িটা কেনা হয়েছিল ওই দেশে ওই সময়, এইটাকে লাগানো ফিট করা এত সহজ ব্যাপার না। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত হলো ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে, সেইটার ব্যবস্থা করতে হবে। সুনির্দিষ্ট কোনো প্রকল্পের ব্যয় বা যৌক্তিকতা যাচাই না করলেও মেগা প্রকল্পের নানা দিক খতিয়ে দেখার ঘোষণা এই অর্থনীতি বিশ্লেষকের। যে মেগা প্রকল্প বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, ওইটার থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ শোধ করার ক্ষমতা কতখানি আছে, ওখান থেকে যে প্রকল্প বানানো হয়েছে সেটার কোনো তার ক্যাপাসিটি ব্যবহার হয় না, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, আমরা ওইগুলো দেখব। বৈঠকে স্বাগত জানানো হয় কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্তকে। বাংলাদেশের শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, কেবলমাত্র অ্যাওয়ে সিরিজে নয় হোম সিরিজেও খেলতে হবে সাকিবকে।
তবে ভারত সিরিজের আগে কাউন্টি খেলার এনওসি থাকায় আপাতত দেশে আসছেন না সাকিব, সাবেক অধিনায়ক। তার ভবিষ্যৎ নিয়ে ভারত সফরের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি, জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বিপিএল এর আগামী মৌসুম আয়োজনে বদ্ধপরিকর বোর্ড। নতুন মৌসুম শুরুর তারিখ 27 ডিসেম্বর। পার্মানেন্ট এনএসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনএসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে যেহেতু তাকে এনএসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। বিপিএল যথাসময়ে চেষ্টা করছি, এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ের পরে আমিও কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th of December না, 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব। হিমালয় জয় করে দেশে ফিরেছে অনূর্ধ্ব 20 সাফ জয়ী ফুটবলাররা। বিমানবন্দরে তাদের জন্য ছিল না বড় কোনো আয়োজন, তবুও ট্রফি নিয়ে বন্যা দুর্গত মানুষের মুখে হাসি উপহার দিতে পেরে সন্তুষ্ট তারা। সাফ জিতলে এখনও এখানেই থেমে যেতে চান না যুবারা, নিজেদের উন্নতির জায়গাগুলোতে আরও মনোযোগ দিতে চান নোভা আসিফরা। কঠিন সময়ে দলকে সাফল্য উপহার দেয়া কোচ মারুফুল হকের মতে এ জয় দেশের ফুটবলকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। দিনভর অপেক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আলোকিত এক ঝাঁক তারার আলোয়। ওরা দুরন্ত দুর্বার অপ্রতিরোধ্য, এমন শত উপমা কম হবে অনূর্ধ্ব 20 সাফ জয়ী এই যুবাদের জন্য। 3 বার ব্যর্থতার পর চতুর্থবারের চেষ্টায় ইতিহাস গড়ে যুব সাফের প্রথম শিরোপা নিয়ে দেশে ফিরেছে ওরা, তাও আবার ভারত নেপালের মতো প্রতিপক্ষকে বিধ্বস্ত করে। বদলে যাওয়া বাংলাদেশে ইতিহাসের সাক্ষী হতে পেরেই খুশি তারা। ছাত্র আন্দোলনের শহীদ ও বন্যা দুর্গতদের একটু স্বস্তি দিতেই জয়ের তাগিদ কাজ করেছিল তাদের মাঝে। সবাই সবার বেস্টটা দিতে পারছে এবং তাদের যে অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। মাঠে যার খেলার কথাই ছিল না সেই গোলরক্ষক আসিফ নিয়মিত গোলরক্ষক শ্রাবণের ইনজুরিতে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে করেছেন বাজিমাত। সবসময় ভালো ভালো গোলকিপারদের ভিডিও, ম্যাচের সেভ বা মার্টিনেজের পেনাল্টি সেভ এগুলো সবসময় দেখা হয়। ট্রাইব্রেকারের সময় একটাই চিন্তা ছিল যে দেশের জন্য এনিহাউ উইন হতে হবে। একটা কঠিন সময়ে এই দলটার দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ জয় করেছেন কোচ মারুফুল হক। 2022 সালে পল স্মলি যা পারেননি তাই করে দেখিয়েছেন মাস্টার মাইন্ড এই কোচ। দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ অনূর্ধ্ব 20। দুইটাকে নিয়ে আমার টার্গেট ছিল, যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনিহাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে, আমরাও রেডি আছি। অদম্য এই স্পৃহা কাজে লাগিয়ে নিজেদের তৈরি করবে ফুটবলাররা, আশা তার। এটা যদি মেইনটেইন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার। 15 বছরে নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে 52। পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে মানবিক বিপর্যয়, দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট এবং শেখ হাসিনার বিরুদ্ধে শততম মামলা ট্রাইব্যুনালে আসামির তালিকায় 32 সিনিয়র সাংবাদিক। টিপু মুন্সি রিমান্ডে, সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।